আসসালামু আলাইকুম। পাইথন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব, আর সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল শুধুমাত্র পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইম্পর্টেন্ট তা কিন্তু না, সকল প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ভেরিয়েবল ছাড়া চলে না। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি ভেরিয়েবল ইজ জাস্ট লাইক এ কন্টেইনার হুইচ হোল্ডস ভ্যালু। এর মানে কি, এটা একটা কন্টেইনার বা বাক্সর মতো, যে বাক্সটা বিভিন্ন মান বা ভ্যালু ধারণ করে রাখে বা ধরে রাখে। ভ্যারিয়েবল কিন্তু সবসময় একই ভ্যালু নিয়ে কাজ করে না। এখানে ইউজার তার বিভিন্ন প্রয়োজন বোধে বিভিন্ন মান নিয়ে কাজ করে, এজন্য বলা হয় ইট ভ্যারিস ভ্যালু। অন্য একটা ভাবে বলা যায়, আমরা প্রোগ্রামে বিভিন্ন প্রকার সংখ্যা বা ভ্যালু ব্যবহার করি, যেটাকে সরাসরি ব্যবহার করতে পারি, আবার একটা ভ্যারিয়েবলের আন্ডারে নিয়ে নিতে পারি। অর্থাৎ আমরা কোনো একটা ভ্যালুর নাম দিয়ে দিতে পারি। সাপোজ ধরেন আমরা 5 নিলাম, তো 5 সরাসরি ব্যবহার না করে যদি x সমান সমান 5 নেই, তাহলে আমরা x কে বলবো সেই 5 এর নাম, অর্থাৎ নেমিং অফ ভ্যালু। এক্সাম্পল হিসাবে আমরা চলেন দেখি, ভেরিয়েবল বা চলকের সাথে আমরা কিন্তু সেই আগে থেকেই পরিচিত। আমরা সেই স্কুল জীবনে দেখতাম যে যখন x প্লাস টু ইজ ইকাল টু সেভেন এই টাইপের কোনো একটা ইকুয়েশন থাকতো, সেখানে কিন্তু x আসলে একটা ভেরিয়েবল বা চলক। তো এই ইকুয়েশনটা যদি আমরা একটু সমাধান করি তাহলে কি পাবো, x প্লাস টু ইজ ইকাল টু সেভেন আমি নিলাম, এরপরে টুটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেভেন বিয়োগ টু হবে এবং x এর মান কিন্তু আমরা 5 পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিটা ইকুয়েশনে সবসময় কি x এর মান 5 থাকবে? আসলে কিন্তু তা না। আমরা সবাই জানি যে এক একটা ইকুয়েশনে ভেরিয়েবল x এর মান এক এক রকম হতে পারে। তো আমরা যদি আরো একটা ইকুয়েশন সমাধান করি, যেমন ধরুন x প্লাস টু ইজ ইকাল টু টেন, এবার আমরা 10 দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে এটা যদি সমাধান করি, x পক্ষান্তর হয়ে 10 থেকে 2 বাদ গেলে কিন্তু x এর মান এবার কিন্তু 8 হলো। তাহলে দেখুন, প্রথমে x এর মান 5 হলো, পরে x এর মান 8 হলো। তো এখান থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন সার্কামস্ট্যান্সে, বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন সময়ের প্রেক্ষিতে আমাদের কিন্তু ভেরিয়েবলের মান পরিবর্তন হয়, অর্থাৎ যেটা ভ্যারি করে। তো আমরা যখন 7, 8 বা 9-এ দেখতাম অজানা একটা সংখ্যা বের করার জন্য বীজগণিত পদ্ধতিতে আমরা বলতাম মনে করি সংখ্যাটি x। এই যে আমরা মনে করতাম সংখ্যাটি x, সেটা কিন্তু আসলে একটা সংখ্যা, ওইটা কিন্তু আমরা জানতাম না সেই সংখ্যাটা কত। আমরা সেটার একটা নাম দিতাম, ধরে নেই x, বা ধরে নেই ক, ধরে নেই খ। তো এই যে ধরা ধরা যে নাম দিতাম আমরা, এই নামটা কিন্তু আসলে ছিল ভেরিয়েবল। এবং সর্বশেষ কিন্তু আমরা x ইজ ইকাল টু 8 বা x ইজ ইকাল টু 5 বা x না ধরলে ক খ যাই ধরে না কেন, তার কিন্তু একটা মান পেতাম। তো অনেক আগে থেকেই আমরা কিন্তু সংখ্যাকে নামের মাধ্যমে চিহ্নিত করতাম এবং পরবর্তীতে সেটা নির্ণয় করতাম, যেটা হচ্ছে ভেরিয়েবল বা চলক। এখন ভেরিয়েবল বা চলক সম্পর্কে আরেকটু যদি বলি, আমরা যখন ম্যাথমেটিক্স করতাম তখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, পরাধীন চলক, একইভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক ছিল। এই কোয়েশনটা যদি একটু খেয়াল করেন দেখেন, এখানে কিন্তু ওয়াই এর মান যদি বাড়ে, তাহলে কিন্তু পাঁচের সাথে গুণ করলে এক্স এর মানও বাড়বে। আবার আপনি যদি ওয়াই এর মান কমায় দেন, তাহলে কিন্তু ধরেন ওয়াই এর মান আপনি এখানে 3 দিলেন, তাহলে 3 5 15, তখন এক্স এর মান হবে 15। আবার ওয়াই এর মান যদি আপনি 2 দেন, তাহলে 5 দুগুণা 10, তখন কিন্তু এক্স এর মান হবে 10। তাহলে এক্স দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ যেটা ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে। আর ওয়াই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ওয়াইতে আমরা যে কোনো মানই কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে পারি। তো ভেরিয়েবলের সে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা আমরা যে ধরে নিতাম চলকগুলা, এগুলা নিয়ে কিন্তু আমরা 9 10 বা স্কুল জীবনে অনেক স্টাডি করেছি। এছাড়া আমরা আসলে ভেরিয়েবলের সাথে সেই ছোট্টবেলা থেকেই পরিচিত, সেই ক্লাস 2 থেকে পরিচিত। তখন আমরা বুঝতাম না যে সেগুলো আসলে ভেরিয়েবল ছিল কিনা। যেমন ধরুন, আমরা বলতাম ফাঁকা ঘর। তো ফাঁকা ঘর প্লাস আপনি যদি এরকম একটা ডাক দেন, যেটা ক্লাস 2 তে বা 3 তে আমরা করে আসছি, আসলে 2 তে মনে হয়। তো কি করতাম, আমরা এই ফাঁকা ঘরের মান বের করতাম। আমরা এই ফাঁকা ঘর দিয়ে আসলে কি বোঝাতাম, অবশ্যই কোনো একটা সংখ্যা বা মান বা ভ্যালুকে কিন্তু বোঝাতাম। কিন্তু যেহেতু আমরা জানি না, সমাধান করার আগে জানি না এখানে কত হতে পারে, তখন আমরা এটাকে বলতাম ফাঁকা ঘর। তো এটাও কিন্তু আসলে ভেরিয়েবল। এখানে কত হবে আমি জানি না, এখানে আমি এটার নাম দিলাম ফাঁকা ঘর। তো আমি ক্যালকুলেশন করে কিন্তু সেই ফাঁকা ঘরের মানটা বের করতে পারবো। অর্থাৎ দেখুন, ফাঁকা করে আপনি যদি এখানে একটা 3 নেন, তাহলে কিন্তু 3 যোগ 2 তাহলে 5 হবে। আপনি 5 এ 5 পেয়ে গেছেন ক্লাস 2 এর অনুসারে। একইভাবে দেখেন, আমরা আবার যদি আরো একটা ম্যাথ দেখি, ক্লাস 2 এর ম্যাথ, যে আপনি একটা খালি ঘর নিলেন বা ফাঁকা ঘর নিলেন, বিয়োগ 2 করলেন, কত থেকে 2 বাদ দিলে 5 হবে। ছোট বাচ্চারা কিন্তু এখনো করে। তো আপনি 7 নেন, 7 থেকে 2 বাদ দিলে 5 হবে। তাহলে এই যে দেখেন, আপনি যে 7 নিলেন, 7 কিন্তু আমি প্রথমে জানতাম না। তো আমি তার জন্য কিন্তু একটা নাম দিয়েছিলাম। এখানে আমি x y না দিয়ে ফাঁকা ঘর দিছিলাম, যে ফাঁকা ঘর বা খালি ঘর পূরণ করা। আরেকটা যদি ডাক দেখি আমরা, দেখুন 7 বিয়োগ খালি ঘর 5, অর্থাৎ খালি ঘরে কত বিয়োগ করলে, 7 থেকে কত বিয়োগ করলে 5 হবে, আমরা জানি 2 বিয়োগ করলে, অর্থাৎ এখানে কিন্তু সেই খালি ঘরে 2 হবে। এখানে প্রত্যেকটা খালি ঘর কিন্তু আসলে
নির্দিষ্ট কোনো একটা ভ্যালুকে বোঝাচ্ছে বা মানকে বোঝাচ্ছে, যেগুলোকে ভেরিয়েবল বা আমরা চলক বলে বলতে পারি। এবার প্রোগ্রামের দৃষ্টিকোণ থেকে ভেরিয়েবলটা যদি একটু খেয়াল করি, আমরা ধরি আমরা a সমান সমান 3 নিলাম, সেক্ষেত্রে কি হবে? আমরা কিন্তু 3 সরাসরি নিই নাই, 3 টার একটা নাম দিয়েছি a, সেই ক্ষেত্রে আমরা ধরে নেই a নামের একটা বক্স তৈরি হবে, যে বক্সতে আসলে 3 থাকবে। তো আমরা এইভাবে দেখতে পারি যে a আসলে কি বোঝাচ্ছে? 3 কে বোঝাচ্ছে। অর্থাৎ a এখানে একটা ভেরিয়েবল বা একটা কন্টেইনার বা একটা বাক্স বলতে পারি আমরা। একইভাবে আমরা যদি b নেই ভেরিয়েবল হিসাবে, আমরা 7 সরাসরি না নিয়ে আমরা b নিলাম, তো b মানেই হচ্ছে একটা বাক্স বা একটা কন্টেইনার, যেখানে আমরা 7 কে রাখবো। ভেরিয়েবলের ফর্মাল সংজ্ঞাটা যদি আমরা আবার একটু দেখে নেই, সেটা হচ্ছে যে ভেরিয়েবল ইজ ভেরিয়েবল হোল্ডস ডিফারেন্ট ভ্যালুস। ভেরিয়েবল বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু নিতে পারে অ্যাট ডিফারেন্ট টাইম, উই কল ইট ভ্যারিস টাইম টু টাইম। তাই তো আমরা দেখলাম কখনো এক্স এর মান 5 হয়, কখনো 10 হয়, কখনো 7 হয়। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন সার্কামস্টেন্সে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সে ভ্যারি করে থাকে বা হোল্ড করে থাকে। ভেরিয়েবল ইজ এ প্রসেস অফ নেমিং দ্য ভ্যালু। অবশ্যই আমরা এই যে ভ্যালুগুলো নিলাম, সেই ভ্যালুগুলোর একটা নাম আমরা ব্যবহার করি। সেটা হতে পারে এ, এক্স বা কোনো একটা ওয়ার্ড। তো সবই কিন্তু একটা ভ্যারিয়েবল, যেগুলো এক একটা ভ্যালুকে বোঝায় বা ভ্যালুর নাম দিয়ে থাকি আমরা। অ্যাডভান্স কিছু টপিক আছে ভেরিয়েবল নিয়ে, যেহেতু আমাদের এটা বিগিনার পারপস ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি, কাজে অ্যাডভান্স টপিকগুলো আলোচনা করব না। আমি পরবর্তীতে এই ভেরিয়েবল সম্পর্কিত এই বিষয়গুলো আলোচনা করব। যেমন ভেরিয়েবল রেফারেন্সিং। ভেরিয়েবল রেফারেন্সিং নিয়ে বললে যে আমাদের পাইথনের ভেরিয়েবলটা একটু অন্যরকম, যেটা আসলে রেফারেন্স ঘটে এখানে, কিন্তু আসলে কন্টেইনার বা হোল্ড করে না, যেটা রেফার করে, সেটা আমি পরবর্তীতে দেখব, যেহেতু একটু কঠিন এটা। আর 2 নম্বর হচ্ছে মেমোরি অ্যালোকেশন। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো একটা ভ্যালু রাখি, সেটা মেমোরিতে কিভাবে অ্যালোকেট করে, সেটাও কিন্তু আসলে একটু তুলনামূলকভাবে কঠিন, যেহেতু এটা অ্যাবসোলুট বিগিনার্সদের জন্য কোর্স। কাজে আমি এখানে কঠিন টপিক অবতারণা করে জটিল করে তুলতে চাই না। একইভাবে দেখেন লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, এগুলাও কিন্তু আসলে এক একটা ভেরিয়েবলের মাঝে নিয়ে রাখা যায় এবং এদের সার্টিন অপারেশন আছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখব। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল। তো লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল নিয়ে স্টাডি করতে গেলে আমাদের কিন্তু আসলে এখানে ফাংশনের ব্যাপার থাকে। তো সেই ফাংশন রিলেটেড বিষয়গুলো আমাদের আরো পরে আসবে। অ্যাডভান্স টপিকগুলো আমি আগে থেকে একটু ইন্ট্রোডিউস করে রাখলাম, যে এগুলো নিয়েও আমাদের কাজ করতে হবে। এখন আমি পাইথনের আইডিএলতে চলে যাই, সেখানে আমরা বিভিন্ন ভ্যালুকে ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে অপারেশন করে দেখি। পাইথনের আইডিএলতে চলে যাচ্ছি আমরা, এখানে সার্চ দেই পাইথনের আইডিএলে চলে আসছে, ডাবল ক্লিক করলাম, আমরা পাইথনের আইডিএলতে চলে আসলাম। এখন দেখুন আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল বিভিন্ন কাজ করেছি আইডিএলতে। সাপোজ ধরুন আপনাকে যদি বলা হয় 2 প্লাস 3, এটা আপনি যোগ করুন, তাহলে কিন্তু সরাসরি আমরা মানটা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি বিয়োগ করি, যেমন 5 বিয়োগ 3 যদি করি, তাহলে কিন্তু মান পাই। আমরা জানি একইভাবে আমরা কিন্তু গুণনও করতে পারি, ভাগ, বিয়োগ, মডুলাস, অনেক কিছু করতে পারি আমরা। এখানেও দেখুন আমরা সেই গুণন ফলটা দেখতে পেলাম। তো এগুলো আমাদের ছিল সরাসরি ভ্যালু ব্যবহার করে অপারেশনগুলো করা। আমি আজকে যেটা দেখাবো, দেখুন আমরা যদি সেই মানগুলা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে, অর্থাৎ মানগুলাকে আমি ভেরিয়েবলের আন্ডারে রেখে কাজ করতে পারি। সাপোজ আমরা যদি ধরি a সমান সমান 3, অর্থাৎ আমি এর মান 3 নিলাম। একইভাবে আমি যদি চাই b সমান সমান 2, এখন যদি আমরা 3 প্লাস 2 না নিয়ে যদি a প্লাস b লিখি, তাহলে কিন্তু এটা কাজ করবে। দেখুন আমরা জানি 3 প্লাস 2 যোগ করলে কিন্তু 5 আসবে, এখানে অটোমেটিক কিন্তু 5ই এসেছে। তো এবার কিন্তু আমি 3 আর 2 সরাসরি যোগ করিনি, a প্লাস b করেছি, তাতে কিন্তু আমাদের 5 এসেছে। একইভাবে কেউ যদি a বিয়োগ b করে, তাহলে কত আসবে একটু গেস করুন তো। হ্যাঁ, ধরতে পারছেন, আমাদের 3 থেকে 2 বাদ যাবে, তার মানে কিন্তু 1 থাকবে। দেখুন আমরা কিন্তু এখন সরাসরি ভ্যালু নিয়ে কাজ করতেছি না, আমরা ভ্যালুকে ভেরিয়েবলের আন্ডারে নিয়ে তারপরে কাজ করতেছি। একইভাবে আপনি যদি গুণন করেন, ভাগ করেন, মডুলাস করেন, সেগুলোও কিন্তু সম্ভব, অর্থাৎ সবকিছুই সম্ভব। আবার দেখুন আমি ইন্টার চেপেছি, এখন কিন্তু 6 এসেছে, কারণ 3 দুগুণা 6। আবার আমি যেটা বলছিলাম যে ভেরিয়েবলের মান কিন্তু পরিবর্তন হয় সর্বদাই, যদি আপনি চান পরিবর্তন করতে পারেন। কনস্ট্যান্টের বেলায় যেটা থাকে নির্দিষ্ট একটা ভ্যালু, যেটা পরিবর্তন করা যায় না, কিন্তু ভেরিয়েবলের বেলায় সাপোজ ধরুন আমাদের a সমান সমান কত ছিল, a সমান সমান কিন্তু এখানে আমরা প্রথমে 3 নিয়েছিলাম। কোনো কারণে এখন যদি এর মান আমি সেই আগের মানের সাথে, যেমন আমাদের a ছিল, তার সাথে যদি 1 যোগ করে নেই, এবার যদি আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু দেখতে পাবো, সাপোজ আমরা এর মান প্রিন্ট করব, দেখুন এবার কিন্তু 4 চলে আসছে। অর্থাৎ আমাদের এর মান ছিল কত? 3।
আমি পরবর্তীতে কি করলাম, a সমান সমান a প্লাস 1, অর্থাৎ এর সাথে যখনই 1 যোগ করছি তখন এর মান কিন্তু 4 হয়ে গেল। এইভাবে ভ্যারিয়েবলের মান আপনি চাইলে যখন যেখানে খুশি কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। পাইথনে ভ্যারিয়েবলটাকে একটু ইন্টারেস্টিং ভাবে সাজানো যায়। সাপোজ ধরেন a সমান সমান আপনি b নিলেন, b সমান সমান c নিলেন, সমান সমান আপনি কোনো একটা মান দিলেন। দারুণ একটা ব্যাপার। তার মানে হচ্ছে এখানে a এর মানও 5, b এর মানও 5, c এর মানও 5। এখন ইন্ডিভিজুয়ালি আপনি ধরুন c এর মানটা দেখবেন, ইন্টার চাপুন, দেখুন কিন্তু 5 আসছে। ধরুন আপনি a এর মান দেখবেন, তাহলেও কিন্তু 5 আসবে। একইভাবে আমরা মাল্টিপল ভ্যালু অর্থাৎ এইভাবে নিয়ে দেখুন a, b, c নিয়ে যদি আমি প্রথমে এর মান যদি 3 দেই, তারপরে হচ্ছে আমি যদি b এর মান 5 দেই, বা আমরা যদি এখন c এর মান যদি 1 দেই, তাহলে কিন্তু এটা কাজ করবে। দেখুন এখন a, b, c আমরা ডাইরেক্ট অনেকগুলা ভেরিয়েবল নিছি এবং তারপরে মানগুলা ভ্যালুগুলা কিন্তু অ্যাসাইন করছি একের পর এক। এখন সাপোজ আমি যদি c প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি 1 পাবো। যদি আমি a প্রিন্ট করতে চাই 3 পাবো। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, দেখুন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি ম্যাক্সিমাম সময় সির কথা বলি, যে আমরা ইন্টিজার, ফ্লোট সেগুলো কিন্তু আইএনটি, এফএলওএটি বা আমাদের বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা লাগে, %d, %f, %lf। কিন্তু পাইথন একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এখানে কিন্তু আপনাদের ডেটা টাইপ উল্লেখ করা লাগতেছে না, আপনার কিন্তু ডিক্লারেশন করা লাগতেছে না। আপনি জাস্ট একটা ভেরিয়েবলের নাম দেন। আপনি কিন্তু ভেরিয়েবলের যে এ বি সি এক্স ওয়াই এভাবে যেরকম দিতে পারেন, আপনি চাইলে কিন্তু যে কোনো অক্ষর বা যে কোনো ওয়ার্ড কিন্তু এইভাবে দিতে পারেন। সাপোজ আমি যদি এখানে 5 নেই, এখন যদি আমরা এটা প্রিন্ট করি নাম্বার, দেখুন আপনি যদি নাম্বারটা প্রিন্ট করতে চান এখানে, তাহলে কিন্তু 5 চলে আসছে। অর্থাৎ আমরা ভ্যারিয়েবল হিসাবে এখানে কিন্তু আইএনটি ব্যবহার করি নাই, ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি নাই, ডিক্লারেশন করি নাই, ইনিশিয়ালাইজেশন করি নাই। সরাসরি শুধু আমরা ভ্যারিয়েবলের নামটা দিলাম এবং ভ্যালুটা অ্যাসাইন করলাম, তাতেই কিন্তু হয়ে যায়। ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই একটা সুবিধা। আর ভ্যারিয়েবলের জন্য কিন্তু কিছু নিয়ম কানুন আছে। সাপোজ ধরুন আমি নাম্বার সমান সমান 5 দিছি। এখন কোনো কারণে যদি আমি নাম্বার 2 সমান সমান যদি কোনো কিছু দেই, সাপোজ ধরুন এখানে 4 দিলাম, এবং এটাও কিন্তু রান করা সম্ভব। নাম্বার 2 যদি প্রিন্ট করি, তাহলে কিন্তু আমি 4 দেখতে পাচ্ছি। এখন কারো যদি মনে হয় যে আমি 1 নাম্বার 1 টা আগে দেব, তারপর নাম্বার দেব এবং এরপর আমরা ভ্যালু অ্যাসাইন করব, ধরলাম আমি 3। এখন যদি আমি এন্টার চাপি, এটা কিন্তু এরর দেখা যাবে, কারণ ভ্যারিয়েবল ডিক্লারেশনে কিন্তু কিছু রুলস আছে। আপনি ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য এ থেকে জেড পর্যন্ত, সেটা ছোট হাতের হোক বড় হাতের হোক, যে কোনো অ্যালফাবেট কিন্তু ব্যবহার করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি সংখ্যাও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা সামনে ব্যবহার করা যাবে না। যেখানে আমি দেখছেন যে নাম্বার এখানে 2 লিখেছি, সেটা কিন্তু হয়েছিল। আবার নাম্বার 1 এখানে শুধু নাম্বার লিখেছিলাম, তাও হয়েছিল। কিন্তু আমি 1 টা সামনে দিয়েছি। অর্থাৎ আপনি ভ্যারিয়েবল নেওয়ার সময় সামনে কিন্তু কখনো শুরুতেই সংখ্যা ব্যবহার করতে পারবেন না। আমরা ভ্যারিয়েবল হিসেবে অনেক বড় একটা নামও কিন্তু আমরা দিতে পারি। যেমন আমি এখানে যে নাম্বার, তারপরে আমি লিখলাম নাম্বার অফ টুডে, এরকম কিছু একটা নিলাম, অনেক বড় একটা নাম দিলাম। সেই ক্ষেত্রে আমি কোনো একটা মান যদি এখানে করি, এখন যদি নাম্বার অফ টুডে, এটা যদি আবার আমরা প্রিন্ট করতে চাই, নাম্বার নাম্বার অফ টুডের মানটা যদি দেখতে চাই, দেখুন কিন্তু 5 এসেছে। এখন কারো কাছে যদি মনে হয় যে নাম্বার আমি পৃথকভাবে লিখবো, অফ পৃথকভাবে লিখবো, আর টুডে পৃথকভাবে লিখবো, তাহলে কিন্তু হবে না। এখানে যেটা ইরর দেখা দিবে। কেন ইরর দেখা দিবে? কারণ আমাদের ভেরিয়েবল যখন আমরা নিব, তাহলে কিন্তু সেখানে স্পেস দিতে পারবো না। তবে আমরা আন্ডারস্কোর দিতে পারবো। যেমন ধরুন আমরা যদি নাম আন্ডারস্কোর ব্যবহার করে যদি অফ, তারপরে যদি আবার আন্ডারস্কোর যদি টুডে ব্যবহার করি, সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি এখানে দিলাম, দেখুন এখন যদি আমি এখানে 3 দেই এবং সেটা যদি একটু প্রিন্ট করতে চাই, তাহলে দেখুন এবার কিন্তু ঠিকই রান করছে। তো আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। আবার ভেরিয়েবল যেখানে আপনি নিবেন, সেটা কিন্তু একটু কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হচ্ছে, আপনি ধরুন এক্স নিলেন, এক্স এর মান আপনি 5 নিলেন। এখন কোনো কারণে প্রিন্ট করার সময় যদি আপনি বড় হাতের এক্স দেন এবং সেটা যদি প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি প্রথমে যেভাবে নিবেন ভেরিয়েবল, সেভাবেই কিন্তু আপনাকে হুবহু ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় কেস সেনসিটিভ। আরেকটা বিষয় হচ্ছে যে ভেরিয়েবল নেওয়ার সময় আমরা কিন্তু একটা বোধগম্য কিছু নেব। সাপোজ কোনো একটা আমরা নাম নেব, এখানে এ বি সি এভাবে নিলে কিন্তু একটু কঠিন লাগে। আমরা যদি মনে করি যে নাম্বার 1 এ একটা মান নিলাম, নাম্বার 2 তে মান নিলাম, তারপরে আমরা তার সামেশন করব। সাপোজ আমরা এখানে 2 নিলাম। একইভাবে আমি যদি নাম্বার 2 নেই, আবার নাম্বার 2 তে যদি আমি একটা ভ্যালু অ্যাসাইন করি, এবং এখন দেখুন নাম্বার 1 এবং নাম্বার 2 যদি আমরা যোগ করি,
তাহলে কিন্তু আমরা এর ভ্যালুটা দেখতে পারবো, অর্থাৎ 2 আর 6 যোগ করলে কিন্তু 8 হয়। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে নাম্বার, প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার এবং 2টা নাম্বার যোগ করে আমি 8 পাইছি। এটা কিন্তু একটা বোধগম্য বিষয়। কিন্তু এইখানে যদি আমি এলোমেলো কিছু লিখি যে নাম্বার অফ টুডে 1, তাহলে কিন্তু সেটা একটু কঠিন লাগে। আমরা একটু বোধগম্যভাবে এই ভেরিয়েবলগুলো নেওয়ার চেষ্টা করব। একইভাবে আমরা কিন্তু স্ট্রিংও নিতে পারি ভেরিয়েবলের আন্ডারে। যেমন আমি যদি একটা ভেরিয়েবল নেই নেম, দেখুন আমি কিন্তু এখানে নেম লিখেছি, এখানে xy লিখে নেই, যেহেতু আমি স্ট্রিং নেব। আমি এখন আমার নামটা যদি এখানে লিখি, সেটা যদি এখন একটু প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে দেখুন এটা কিন্তু প্রিন্ট হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে স্ট্রিংকেও কিন্তু ভেরিয়েবলের আন্ডারে নিয়ে এর আগে আমরা কনক্যাটিনেশন করতাম, স্ট্রিং এর কিছু কাজ করতাম, সেগুলো কিন্তু সরাসরি স্ট্রিংগুলো নেওয়া করা হয়েছিল। একইভাবে যদি আমি নেম টু নেই, যে ধরি আমি কারো নাম, অন্য একটা নাম নেই বা আমার নিজের নামই নেই, সাপোজ আমি নিলাম সরকার। এখন যদি আমি দুইটা ভেরিয়েবল কনক্যাটিনেশন করি, দেখুন তো নিয়ে আমরা এখন যদি এটা আমরা রান করি, তাহলে দেখুন শফিক সরকার, অর্থাৎ কনক্যাটিনেশন হয়েছে। এর আগে যেরকম আমরা শফিক সরকার বিভিন্ন স্ট্রিং নিয়ে কিন্তু ভেরিয়েবল ছাড়া আমরা রান করেছিলাম সরাসরি মানগুলো নিয়ে। এবার আমি সেই স্ট্রিংগুলাই নিয়েছি, তবে ভেরিয়েবলের আন্ডারে নিয়ে করে দেখাচ্ছি। একইভাবে আমরা যদি বলি যে রিপিটেশন, আমরা স্ট্রিং রিপিটেশন দেখেছি গত ক্লাসে। তো সেটা যদি দেখি যে আমি নেমটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, এখন এখানে নেমের আন্ডারে কি আছে, শফিক আছে। তো শফিক কিন্তু আসলে 5 বার প্রিন্ট করার কথা। দেখুন শফিক এরকম কিন্তু 5 বার আসছে। তো এইখানে যদি আমরা একটু স্পেস দিয়ে দিতাম, অর্থাৎ আমি যদি এভাবে নিতাম নেম দেওয়ার পরে এখানে অন্য একটা নাম ব্যবহার করি, সাপোজ আমরা শাহিন ব্যবহার করতে পারি, এবং শুরুতে একটু স্পেস দিয়ে দিই আমরা। এখন যদি এটাকে আমরা রিপিট করতে চাই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। নেম, তারপর রিপিটিশন, আমি 5 দিলাম। এবার কিন্তু দেখুন শাইন এভাবে কিন্তু চলে এসেছে। ভেরিয়েবল নিয়ে আসলে অনেক আলোচনার আছে, অনেক বোঝার আছে, কিন্তু সহজ করে বোঝানোর জন্য আমি আসলে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। আর অ্যাডভান্স লেভেল আমরা ধীরে ধীরে শিখতে পারবো। প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালে আমি শেষের দিকে একটু টুইস্ট দেওয়ার চেষ্টা করি, কোশ্চেন দেওয়ার চেষ্টা করি, কোনো কিছু সমাধান করার চেষ্টা করি। আজকে আমি একটা টুইস্ট দেখাচ্ছি, আজকে কোনো আমি কোশ্চেন দিব না, শুধু আমি একটু দেখাবো। সেটা হচ্ছে, আপনি ধরুন একটা ভেরিয়েবল নিলেন y ইজ ইকাল টু 2, ওকে ফাইন, ভালো। আপনি আরেকটা ভেরিয়েবল নিন x ইজ ইকাল টু, আপনার যা খুশি আপনি নিতে পারেন, x ইজ ইকাল টু আমি 5 নিলাম, দেন ওকে। এখন কোনো কারণে x প্লাস যদি আমি 10 নেই, তাহলে কি ঘটনা ঘটবে? অবশ্যই 15 আসবে, x এর মান 15 আসবে। কেন? কারণ আমি বলছি যে ভেরিয়েবল কিন্তু কখনোই একই রকম ভ্যালু, সবসময় একই রকম ভ্যালু থাকে না, আপনি চাইলেই সেটা পরিবর্তন করে নিতে পারেন। যেখানে x এর মান ছিল 5, আবার x এর সাথে 10 যোগ করার কারণে এবার কিন্তু x এর মান আর 5 থাকবে না। এবার কিন্তু আমরা দেখতে পাবো যে x প্লাস 10 করা মানে সেটা কিন্তু আসলে 15 দিবে আপনাকে। তো আমি আসলে সেদিকে যাচ্ছি না, আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে দেখুন, x প্লাস 10 দেওয়ার ফলে আমি 15 পাইছি। হ্যাঁ, এখন আপনি যদি এমন একটা কাজ করতে চান যে এই 15 ব্যবহার করবেন, কিন্তু এগুলা কোনো কিছুই ব্যবহার করবেন না, এগুলা কোনো কিছুই নিবেন না, জাস্ট 15 ব্যবহার করবেন। আর সেই 15-র সাথে নতুন কিছু আপনি ওয়াইটা যোগ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা দেখুন আমরা এখানে আন্ডারস্কোর নিলাম, আন্ডারস্কোর নিয়ে আমরা চাচ্ছি প্রিভিয়াস ভ্যালুটা ইউজ করার জন্য। যখন আপনি প্রিভিয়াস ভ্যালু আগের অপারেশনের প্রিভিয়াস ভ্যালু ইউজ করতে চান, আমরা আগের অপারেশনের মান পাইছিলাম কত, 15। এই 15টাকে আমি ব্যবহার করতে চাচ্ছি, 15 ব্যবহার করব, তার সাথে আমি ওয়াইটা যোগ করব। সেই ক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিয়ে এবার যদি প্লাস দেন, প্লাস যদি ওয়াই দেন, কত আসার কথা? দেখুন তো ওয়াইয়ের মান কত ছিল, 2। আর প্রিভিয়াস অপারেশনে আমরা মান পেয়েছিলাম কত, 15। তাহলে 2 আর 15 কত আসবে, 17 আসবে। তো এটা একটু রান করে দেখি। তো দেখুন এটা রান করার পরে কিন্তু আমরা 17 পেয়েছি। এটা কিন্তু একটা দারুণ বিষয় ছিল যে প্রিভিয়াস অপারেশন করে আমরা যা পাইছি সেটাকে আন্ডারস্কোর দিয়ে নতুন করে কোনো কিছু নিলে কিন্তু আমরা অপারেশনটা চালিয়ে নিতে পারি। তো এটা একটা দারুণ, আমার কাছে মজা লাগছে। আমি যদি আবার যদি আন্ডারস্কোর নেই, সেক্ষেত্রে 17 ব্যবহার হবে। তো সেই 17-র সাথে যদি আমি কোনো একটা সংখ্যা যদি যোগ করতে চাই, সাপোজ 17-র সাথে আমি কত 3 যোগ করব, সেই ক্ষেত্রে দেখি, দেখুন এবার কিন্তু 20 আসছে। কি অদ্ভুত একটা বিষয়, আন্ডারস্কোর দিয়ে নতুন কিছু আপনার আগের মানের সাথে আন্ডারস্কোর দিলে নতুন কিছু, এবং যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন সেটা কিন্তু হওয়ার কথা। আমি যদি আবার আন্ডারস্কোর দেই এবং গুণন দিব, গুণন দিয়ে যদি আমি এবার 3 দেই, কত আসার কথা? আগে প্রিভিয়াস অপারেশনে আমি কি পেয়েছিলাম, 20। তো আন্ডারস্কোর দিলাম, এবার 3 দিয়ে গুণ করব, গুণ করলে তাহলে কি আসার কথা? এবার কিন্তু আমাদের
তিন দুগুণা ৬ ৬০ আসার কথা, একটু দেখি আমরা। দেখুন এবার কিন্তু ৬০ এসেছে। অর্থাৎ এটা একটা মজার মজার বিষয় ছিল যে আপনি আন্ডারস্কোর দিয়ে প্রিভিয়াস অপারেশনের ফলটা নিয়ে আবার কাজ করতে পারেন পাইথনে। তো আমার ধারণা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা যত যত্নবান হবেন, যত ভালোভাবে শিখবেন, যত বেসিক স্ট্রং হবে, ততই কিন্তু ভালো প্রোগ্রামার হওয়ার সম্ভাবনা থাকে। ধৈর্য হারা হবেন না, নিয়মিত আমার সাথে থাকবেন এবং করবেন। আসসালামু আলাইকুম।